আজকে আমরা আলোচনা করব কিভাবে যৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিষ্ঠিত করা যায়। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে যৌগিক দোলক কী। যৌগিক দোলক হচ্ছে কোনো একটা দৃঢ় বস্তু যদি আনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্বভাবে দুলতে থাকে তবে তাকে বলা হয় যৌগিক দোলক। তো যৌগিক দোলক এবং সরল দোলকের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন যদি আমরা সরল দোলক যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে একটা বস্তুকে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এর সমস্ত ভর কিন্তু একটা বিন্দুতে কিন্তু সঞ্চিত আছে। কিন্তু যৌগিক দোলকের ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ উল্টোটা দেখব। এখানে কিন্তু একটি দৃঢ় বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে স্ক্রু সাহায্যে উলম্বভাবে, এবং এই বস্তুটির সমস্ত ভর কিন্তু এক জায়গায় কিন্তু সঞ্চিত নেই। এর সমস্ত ভর কিন্তু এর সমানভাবে ছড়িয়ে আছে। যদি এটাকে আমরা যদি একটা সরল দোলক সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমরা দেখব এর মধ্যে পার্থক্য এতটুকুই। সরল দোলক হিসাবে কিন্তু আমরা আলোচনা করেছি গত ভিডিওতে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যৌগিক দোলক। তো যৌগিক দোলক হিসাবে আমরা কিন্তু একটা ব্যাটকে চিন্তা করতে পারি যে ব্যাটটা আমাদের এইভাবে দুলছে। তো যখন আমাদের এই ব্যাটটা দুলবে তখন ব্যাটের কিন্তু একটা ভর থাকবে, এবং সে ভরটাকে যদি আমরা ডিনোট করি যদি এম দিয়ে, এবং এই যে আমি এই ব্যাটটাকে যদি আমি এভাবে ধরি, তো ব্যাটের কিন্তু একটা দৈর্ঘ্য থাকবে। যেমন এই চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই চিত্রটার কিন্তু একটা দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যকে যদি আমরা ডিনোট করি এল দিয়ে, এবং এই ব্যাটটা যখন দুলবে তখন কিন্তু এর মাঝে কিন্তু আমাদের একটা কোণ সৃষ্টি হবে, এবং এই কোণটাকে আমরা ডিনোট করতে পারি থিটা দ্বারা। এখন আমরা যেটা করব, এই যে এখানে যে কোণ উৎপন্ন হলো, অর্থাৎ আমরা যদি এই চিত্রটাকে যদি আমরা সুন্দরভাবে একটু লিখতে যাই, তাহলে কিন্তু আমরা এরকম পাবো। অর্থাৎ এরকম আমাদের একটা কোণ উৎপন্ন হবে। যখন এটি দোলন সম্পূর্ণ করবে তখন কিন্তু এখান দিয়ে আমাদের একটা মোশনের সরণ তৈরি হবে আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই চিত্রের অর্থাৎ যৌগিক দোলকের আমরা গতিশক্তি বের করব এবং বিভব শক্তি বের করব, এবং এই দুইটাকে অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তিকে আমরা ল্যাগ্রাঞ্জে পুট করে দেব। ল্যাগ্রাঞ্জ জিনিসটা কি? ল্যাগ্রাঞ্জ যৌগিক দোলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্য। অর্থাৎ আমরা যদি ল্যাগ্রাঞ্জকে যদি আমরা এল দ্বারা ডিনোট করি, তাহলে আমাদের সমীকরণটা হবে টি অর্থাৎ গতিশক্তি বিভক্ত বিয়োগ বিভব শক্তি। এখন আমরা সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গতিশক্তি বের করব। তো গতিশক্তি বের করার আগে আমাদের কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ জড়তার ভ্রামক যেটাকে বলা হয়, এটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো আমরা এই দোলকের ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্টে কিন্তু আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। প্রথম হচ্ছে যে আমাদের এই যে স্ক্রুর অর্থাৎ সংযোগ স্থলে জড়তার ভ্রামক বের করব, এবং পুরো স্থানটা জুড়ে আমরা জড়তার ভ্রামক বের করব, এবং দুইটা যোগ করলেই আমরা কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। তো আমরা এটাকে কিন্তু আমরা লিখতে পারি মোমেন্ট অফ ইনারশিয়া আই ইজ ইকুয়াল টু আই সিএম প্লাস এম এল স্কোয়ার। এখানে এল স্কোয়ার হচ্ছে এই যে আমার এই বস্তু অর্থাৎ ঝুলন বিন্দু থেকে এই প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে হচ্ছে এল, আর এমটা হচ্ছে আমার এখানে ভর অর্থাৎ এই দণ্ডটার ভর, দৃঢ় বস্তুটার ভর। এখানে সিএম জিনিসটা কি? সিএম জিনিসটা হচ্ছে আমাদের এখানে ভর কিন্তু সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। আমাদের সংযোগ স্থল থেকে যদি আমরা এই দৃঢ় বস্তুর মাঝ বরাবর একটা ভর চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এখানে এই ভরটাকে কিন্তু বোঝানো হচ্ছে সিএম দ্বারা অর্থাৎ সেন্টার অফ মাস। আমরা এই সমীকরণটাকে চাইলে কিন্তু আমরা লিখতে পারি এম কে স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার। এখানে এম দ্বারা বোঝানো হচ্ছে ভর, আর কে হচ্ছে এই সংযোগ স্থল থেকে মধ্যবিন্দুর যে দূরত্ব সেটাকে বোঝানো হচ্ছে কে দ্বারা।
এখন যদি আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা m যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে k² প্লাস l²। এইভাবে চাইলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গতিশক্তি বের করব। তো গতিশক্তি সমান আমরা জানি t = ½ I থিটা ডট স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তাহলে আমরা এখানে একটু পরিচিত হয়ে যাই যে এখানে থিটা ডট দ্বারা মূলত বোঝানো হয়েছে বেগকে। ক্লাসিক্যাল মেকানিক্সে বেগকে বোঝানো হয় থিটা দ্বারা, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তবে তাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে ডি থিটা বাই ডিটি, অর্থাৎ এই থিটাকে আমরা ডিটি এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করেছি। তো আমরা এইখানে আমরা আয়ের মান বের করে রেখেছিলাম। আমরা এটাকে চাইলে কিন্তু সুন্দরভাবে এভাবে বসাই দিতে পারি, k² প্লাস l²। এইভাবে আমাদের বের হয়ে গেল এখানে θ²। এভাবে আমরা কিন্তু আমাদের গতিশক্তিটা আমরা বের করে নিতে পারি। এখন যে জিনিসটা আমাদের বাকি থাকে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা ভি দ্বারা ডিনোট করি এবং ভি = আমরা লিখতে পারি mgh। এখানে m হচ্ছে এই দোলকের অর্থাৎ যৌগিক দোলকের জন্য যে দৃঢ় বস্তুটা ব্যবহার করা হয়েছে সেই বস্তুর ভর, জি তো আমাদের কনস্ট্যান্ট, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা। তো এখানে এটা সমান আমরা লিখতে পারি mgl cos θ। এটা কিভাবে হলো? আমরা যদি এই চিত্রের দিকে একটু যদি চিন্তা করি, এটাকে যদি আমরা রাইট অ্যাঙ্গেল যদি ট্রায়াঙ্গেল চিন্তা করি তাহলে কিন্তু আমাদের হবে cos θ সমান ভূমি বাই অতিভুজ। অর্থাৎ আমাদের কিন্তু দৈর্ঘ্য যেটা বের করতে হয়েছে উচ্চতা কিন্তু আমাদের এতটুকু। তো আমরা এভাবে কিন্তু আমরা বের করে নিতে পারি অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে। এখন এই জিনিসটাকে আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি -mgl cos θ। কেন আমি এখানে মাইনাস লিখলাম? কারণ হচ্ছে আমরা এটা বিপরীত নিয়মে যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করছি সেহেতু আমাদের এখানে মাইনাসটা আমরা এখানে নিয়েছি। এইভাবে আমরা চাইলে গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গতিশক্তিও বের হয়ে গেছে, আমাদের বিভব শক্তিও বের হয়েছে। আমাদের গতিশক্তি হচ্ছে আমাদের এটা এবং বিভব শক্তি হচ্ছে এটা। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জ কত হবে? ল্যাগ্রাঞ্জ সমান আমরা জানি L = T - V। এখন এই ইকুয়েশনে যদি আমরা আমাদের এই ভ্যালু দুটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জ পেয়ে যাব। তো আমরা যদি ভ্যালু দুটো এখন যদি বসাই তাহলে আমাদের গতিশক্তি টি দ্বারা বোঝানো হয়েছে গতিশক্তি আমরা পেয়েছি ½ mk² প্লাস l² θ ডট স্কোয়ার, এবং আমরা বিভব শক্তি সমান পেয়েছি মাইনাসে প্লাস হয়ে যাবে mgl cos θ। এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ। এখন এই সমীকরণটাকে যদি আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণে যদি আমরা বসাই, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ সমান আমরা জানি d বাই dt ইন্টু del L বাই del θ মাইনাস del L বাই del θ = 0। এখন আমরা যে কাজটা করব, এখন এখানে এই সমীকরণ দ্বারা আমরা ল্যাগ্রাঞ্জের যে সমীকরণটা পেয়েছি ওই সমীকরণটাকে ডেরিভেটিভ করব। আমাদের ল্যাগ্রাঞ্জ হচ্ছে এটা এবং ল্যাগ্রাঞ্জের সমীকরণ হচ্ছে এটা। এখন এই সমীকরণটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, একবার থিটা নটের সাপেক্ষে এবং আরেকবার থিটা ডটের সাপেক্ষে। তো আমরা যদি সর্বপ্রথম যদি থিটা
থিটা ডট দিয়ে যদি আমরা চিন্তা করি, থিটা ডট দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এই পার্টটুকু 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ আমাদের এখানে কোনো থিটা ডট এলিমেন্ট নাই, এখানে আছে। তো এখানে যদি আমরা এই জিনিসটাকে যদি করি, সরি এখানে হাফ ছুটে গেছে, এখন যদি আমরা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের দাঁড়াবে এম কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু থিটা। এটা কিভাবে হলো? থিটা নট। এটা কিভাবে হলো? এটা হচ্ছে যে আমরা যখন এটাকে সিম্পলি করি, তখন আমরা জিনিসটা ছিল এরকম, হাফ এম কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু 2 থিটা নট। এই টু কেটে গেছে, দিয়ে আমাদের পড়ে রইল এই জিনিসটা। তো চাইলে আমরা এখান থেকে এভাবে নিয়ে আসি, এবং এটাকে যদি আবার আমরা থিটার সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের যে জিনিসটা হবে, আমাদের এই পার্টটুকু 0 হয়ে যাবে, কারণ এখানে থিটা যুক্ত কোনো এলিমেন্ট নাই, এখানে থিটা নট যুক্ত এলিমেন্ট আছে। এই জন্য এই পোর্শনটুকু আমাদের 0 হয়ে যাবে, এবং এই অংশটুকু আমাদের যেটা হবে মাইনাস mgl cos সাইন থিটা হবে। কেন সাইন থিটা হবে? কারণ আমরা জানি কি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই জন্য আমরা এটাকে লিখতে পারি মাইনাস mgl সাইন থিটা। এখন আমরা দুই পোর্শনের ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এই সমীকরণে পুট করি, তাহলে আমরা যেটা পাবো, এইটা, অর্থাৎ d/dt ইন্টু m ইন্টু কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু থিটা ডট প্লাস mgl সাইন থিটা। এখন এই অংশটুকুকে যদি আমরা আবার সময়ের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এম কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু ডবল ডট, থিটার উপর ডবল ডট, কারণ এটাকে আমরা কি সময়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করছি। আর এই পোর্শনটুকু আমাদের আগের মতন থেকে যাবে, mgl si সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে যদি আমরা m কমন নিই, তাহলে আমাদের দাঁড়ায় m কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডবল ডট থিটা ডবল ডট প্লাস gl সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এই এমটাকে যদি আমরা এইদিকে যদি পাঠাই দিই, তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু থিটা ডবল ডট প্লাস gl সাইন থিটা। এখন এই পুরা সমীকরণটাকে যদি আমরা কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে থিটা ডবল ডট প্লাস gl সাইন থিটা ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের দাঁড়ায়। কিন্তু এখানে সাইন থিটার মান অত্যন্ত ক্ষুদ্র, তাই আমরা এই সাইন থিটাকে চাইলে আমরা অ্যাভয়েড করতে পারি। যদি আমরা এই সাইন থিটাকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ায় সেটা হচ্ছে থিটা ডবল ডট প্লাস gl কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।